আসসালামু আলাইকুম। মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খুব চিন্তাতে রয়েছো, কারণ কদিন পরেই তোমাদের মাধ্যমিক টেস্ট, নভেম্বরের 3 তারিখ। তো বাংলার পরেই ইংরেজি পরীক্ষা। তো যারা এখনো পর্যন্ত ভালোভাবে প্রস্তুতি নিয়ে উঠতে পারোনি, এই ভিডিওটা তাদের জন্য। তো আমি তোমাদের কিছু কিছু টিপস দেবো, যেগুলো তোমরা মাধ্যমিক টেস্টে খুব ভালো রেজাল্ট করতে পারবে আশা করছি। আর কিছু কথা বলি, মাধ্যমিক টেস্ট নাম্বারটা বড় ফ্যাক্টর নয়, পাস করাটা বড় জিনিস, কারণ আমাদের নাম্বার ক্যারি করতে হবে ফাইনালে। তবু আমি বলবো একটু ভালো নাম্বার ক্যারি করলে স্কুলে যে প্রজেক্টের নাম্বারগুলো রয়েছে সেই প্রজেক্টের নাম্বারটা পেতেও সুবিধা হয়, কারণ ওখান থেকে 1-2 নম্বর করে যদি কমে যায় প্রজেক্ট থেকে, তাহলে 1-2 করে অনেক নাম্বার কমে যাবে, অনেক পিছনে চলে যাবে। তাই আমি বলবো তোমরা এই পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে, তোমাদের 7টা সাবজেক্ট, তোমরা এই পর্যন্ত যেটুকু সিলেবাস কমপ্লিট করতে পেরেছো সেইটুকু সিলেবাসকে আবার রিপিট করো, নতুন শুরু করার দরকার নেই টেস্টের জন্য। তোমরা যেটুকু পড়েছো সেটুকু খুব ভালোভাবে তৈরি করে নাও। আর যাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদের বলবো খুব সুন্দর করেছো তারা। পুরো সিলেবাস কমপ্লিট হয়ে থাকলে তোমরা পুরোটাই রিভাইজ দেওয়ার চেষ্টা করো, এবং এমনভাবে রিভাইজ দাও যাতে ওটা ফাইনালের জন্য প্রস্তুতি এক ধরনের হয়ে যায়। আবার টেস্টের পরে তোমাদের জন্য আমি ভিডিও রাখবো, টেস্টের পরে যাতে তোমরা আরো ভালোভাবে প্রিপেয়ার হতে পারো মাধ্যমিক ফাইনালের জন্য। সেজন্য তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকো, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে বিভিন্ন তোমাদের উপকারী ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো মাধ্যমিক টেস্টে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ইংরাজিতে, কারণ ইংরাজি পরীক্ষাটা যারা একটু বোঝে তাদের জন্য সব থেকে সহজ আমার মনে হয়। যেহেতু আমি একজন ইংরেজি টিচার, অনেকে ভাবতে পারে যে ইংলিশটা স্যার বলে ইংলিশটা সহজ, এরকম বলে, ব্যাপারটা তা নয়। ইংরাজি তোমাদের এত সহজ বিষয়টা যে তোমাদের প্যাসেজ তুলে দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে উত্তর লিখতে হবে, এটা এমন কোনো কঠিন বিষয় নয়। আর মাধ্যমিকে এমন মানে কঠিন কঠিন শব্দও দেয় না যেগুলো বুঝতে অসুবিধা হবে। 2-1টা শব্দ থাকে আনসিনে, সেগুলো তোমরা যদি নিয়মিত ভালোভাবে প্র্যাকটিস করো সেগুলো তোমরা ওভারকাম করতে পারো। তো মাধ্যমিক প্রথম ইংলিশ তোমরা ভীতি দূর করো যে ইংলিশে আমি পারবো। আর ইংরেজিতে পাস করাটা খুবই সহজ, কিন্তু 80%-এর উপরে নাম্বার তোলাটা একটু কঠিন। তো পাস করতে যারা চাও টেস্টে, তারা খুব সহজেই পাস করতে পারবে, কারণ 25 নম্বরে তোমাদের পাস মার্ক। আর তোমাদের সিন থেকে থাকবে 20 নম্বর, সিনে 20-তে 20 পাওয়া যায়। আর আনসিন রয়েছে, প্যাসেজ তোলা থাকবে, তোমরা খুঁজে খুঁজে উত্তর লিখতে হবে। তাই দুশ্চিন্তা করবে না, দুশ্চিন্তা করলে পড়ালেখাতে হ্যাম্পার ঘটবে, তোমাদের স্মৃতিতে হ্যাম্পার ঘটবে। তোমরা মনে সাহস রাখো যে আমি পারবো, তাহলে তোমাদের পড়ালেখার গতিটা সুন্দর থাকবে। আর যদি ভয় পেয়ে যাও, দুশ্চিন্তা হয়, এইগুলো তোমাদের মানসিক বল, মানসিক শক্তি নষ্ট করবে, এবং তোমাদের পড়ালেখা যেগুলো তোমাদের তৈরি আছে সেগুলো তোমরা ভুল করবে। আর একটা জিনিস বলবো, তোমরা প্রত্যেকটা সাবজেক্ট লিখে লিখে পড়বে, যাতে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়। তো এখন তোমাদেরকে মাধ্যমিক টেস্টের জন্য তোমরা যেভাবে প্রস্তুতি নেবে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা জানো প্রত্যেকেই যে সিন 20 নম্বর থাকে, আনসিনে 20 নম্বর থাকে, আর 8 নম্বর আনসিন থেকে 4টে ওয়ার্ড থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 2 নম্বর। ওই ওয়ার্ডগুলোর সিনোনিম খুঁজে বার করতে হয় আনসিন প্যাসেজ থেকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর গ্রামার থেকে থাকে 12 নম্বর, আর রাইটিং থেকে থাকে 30 নম্বর। তো যারা এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হওনি, যারা দুর্বল আছো, তাদের জন্য আমি বলবো তোমরা সিনটা খুব ভালোভাবে ফলো করো, কারণ সিন পড়ে যাও। অনেকে কি করে, সিন পড়ে না, ভাবে যে সেই তো প্যাসেজ তুলে দেওয়া থাকবে, পরীক্ষার হলে দেখে দেখে করবো। এটা একটা খুবই ভুল, কারণ যদি তুমি অলরেডি প্রিপেয়ার হয়ে যাও পরীক্ষার হলে, তাহলে তোমার সিনের উত্তরগুলো লিখতে সুবিধা হবে। না হলে দেখা যাবে তুমি পরীক্ষার হলে সিন প্যাসেজ দিয়ে যে পড়তে পড়তে এই ওয়ার্ডটার মানে কি ছিল বুঝতে পারছি না, তো স্যার বলেছিল, মনে হবে না, মনে আসবে না, তখন ওই একটা ওয়ার্ডের জন্য তোমার অন্য প্রশ্নতে হ্যাম্পার করবে, অন্য প্রশ্ন হয়তো লিখতেই পারো না টেনশনে। তো সেই জন্য আমি বলবো তোমরা ঘর থেকে প্রত্যেকটা টেক্সট ভালোভাবে পড়ে নাও, এমনভাবে পড়ে নাও যাতে ওটাও ফাইনালের জন্য একটা রিভাইজ হয়ে যায়। তো তোমাদের মাত্র সিনে 8টা লেসন আছে, 8টা লেসন। তো এই 8টা লেসন তোমাদের লেসনে 1-এ আছে ফাদার্স হেল্প, তারপর লেসন 2 আছে ফেবল, তারপর লেসন 3-তে আছে পাসিং অ্যাওয়ে বাপু, লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, 5 নম্বর লেসন আছে আওয়ার রানওয়ে কাইট,
তারপরে লেসনে রয়েছে সি ফিভার, তারপরে দ্য ক্যাট, তারপরে দ্য স্নেল। এই 8টা তোমাদের লেসন, এমন হিউজও নয়, খুবই সংক্ষিপ্ত। তোমরা যদি মানে ভালোভাবে পড়ো, এটা একদিনের এই দুদিনের মধ্যে কভার করতে পারো গল্পগুলো, যদি আগে থেকে পড়া থাকে। আর যদি নতুন হয়, যে এখন এমন যদি হয় কারোর যে এখনো পর্যন্ত 4টি লেসন পড়াই হয়নি, তো আমি তাদের বলবো ইমিডিয়েট সেটা পড়ে নিতে। একবার জাস্ট মানেগুলো, অন্ততপক্ষে মানেগুলো, যে ওয়ার্ডগুলো তুমি বুঝতে পারছো না সেইগুলো সহায়িকা বই থেকে বা স্যারের কাছ থেকে জেনে, বা তোমরা ফোনে এখন তো সহজ হয়ে গেছে, গুগলে গেলেই তোমরা মানে খুঁজে পাবে, সেখান থেকে ওয়ার্ডগুলো ভালোভাবে দেখে নাও এবং প্রত্যেকটা লাইন বাই লাইন মানেগুলো নিজে উপলব্ধি করার চেষ্টা করবে যে কি বলতে চেয়েছে। আর একটা বিষয়, সিন থেকে তোমাদের প্রশ্নের ধরন যেমন হয়, মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, সহজ। আরেকটা থাকবে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো মাল্টিপল চয়েসের কোশ্চেন 5টা থাকে, ওখানে একদম তুমি প্যাসেজের মধ্যে থেকেই উত্তর পেয়ে যাবে। এবারে কিছু কিছু সময় যেহেতু এটা স্কুলের টেস্ট, স্যাররা একটু হয়তো টাফ করতে পারে, মানে সেন্টেন্সের ধরনটা একটু এ লেভেল বা গ্রেড বাড়াতে পারে, সেই জন্য তোমরা একটু বুঝে বুঝে উত্তরগুলো লেখার চেষ্টা করবে, কারণ অনেক ছাত্র কি করে সঙ্গে সঙ্গে উত্তর লেখা শুরু করে দেয়। তো আমি আমার স্টুডেন্টদের বলি যে আগে প্রশ্নটা খুব ভালোভাবে, যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে ওই ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়বে, যেটা ট্রু ফলস করতে বলেছে, নাকি মাল্টিপল চয়েস কোশ্চেন করতে বলেছে, নাকি কমপ্লিট দ্য ফলোইং কোশ্চেন করতে বলেছে, আগে ভালোভাবে পড়বে। তারপরে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে 2বার 3বার পড়ার পরে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। কারণ অনেকে প্যাটার্ন দেখেই উত্তর লেখা শুরু করে দেয়, দেখা যায় অনেক জায়গায় কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সের জায়গায় অনেকে ট্রু ফলস করে দিয়ে আসে, এটা ভুল করে অনেকে। তো আমি তোমাদের প্রত্যেক করে এটা গ্রামারও করে অনেকে, ডুয়ার্স ডাইরেক্ট এক্সাম করতে দেয়, মানে দেখেই না উত্তর লিখে চলে আসে। তারপরে রাইটিংসের ক্ষেত্রেও সেম। ওই জন্য প্রত্যেকটা প্রশ্ন আগে ভালোভাবে পড়বে, বুঝে বুঝে পড়বে, যাতে তোমরা প্রশ্নগুলো বুঝতে পারো। তো তোমাদের সিন থেকে মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে এবং সেখানে সম্ভবত 5 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেন 5 নম্বরে থাকবে। এবারে এছাড়া থাকতে পারে ট্রু ফলস। ট্রু ফলসে কি হয়? ট্রু ফলসে তোমাদের স্টেটমেন্ট লিখতে হয়, সাপোর্টিং স্টেটমেন্ট। এখানে আমি বলবো সাপোর্টিং স্টেটমেন্ট কিভাবে লিখবে। কোনো একটা স্টেটমেন্ট দিল, সেই স্টেটমেন্টটা দেখে ওই প্যাসেজের যে সেন্টেন্সটা দেখে অথবা যে ফ্রেজটা দেখে তোমার মনে হবে ওই স্টেটমেন্টটা ভুল বা ঠিক, ওই স্টেটমেন্টটা হুবহু সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে, কোনো রকম পরিবর্তন করা যাবে না। যেভাবে লেখা থাকবে ঠিক সেভাবেই লিখতে হবে, এবং ওটা লেখার সময় ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, তাহলে নাম্বার ক্যারি করতে আরো সুবিধা হবে। কারণ কোনো বই থেকে ডাইরেক্ট কোট যখন করা হয় ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়, এটা নিয়ম। আর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে কোনগুলো? 1 নম্বর টেন্সগত ভুল করে, 2 নম্বর যে প্রোনাউন গুলো ব্যবহার করতে গিয়ে ভুল করে। দেখা গেল তোমাদের এখানে থার্ড পারসনে প্রশ্ন করেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, আর প্যাসেজে দেওয়া আছে ফার্স্ট পারসন ন্যারেটিভ, আমি, ওখানে প্যাসেজে লেখা আছে আমি, আর প্রশ্ন করা আছে সে কি করেছিল, তখন তুমি ওখানে উত্তর লিখছো আমি করেছিলাম, উত্তরটা ভুল হয়ে যাবে। তো এটা ভালো করে বুঝতে হবে, যখন কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স করবে তার টেন্স এবং ওই যে প্রোনাউনগুলোর যে ইউজ, ওই প্রোনাউনগুলো ভালোভাবে খেয়াল করবে। অনেক সময় ডাইরেক্ট ন্যারেশনটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে করতে হবে, আবার কিছু সময় ফলোইং সেন্টেন্স এমনভাবে দেয় কিছু ফ্রেজ তুলে দিলেই উত্তর হয়ে যাচ্ছে। তো তোমরা টেন্সটা খেয়াল করবে, আর যে প্রোনাউনগুলো ব্যবহার করবে ওই প্রোনাউনগুলো খেয়াল করবে, যেন তুমি নিজে রাইটার এরকম যেন না হয়ে যায়। অনেকে ফার্স্ট পারসন ন্যারেটিভেই লিখে দেয় স্টুডেন্ট, মানে হুবহু তুলে দেয়। এইগুলো খেয়াল রাখতে হবে। তাহলে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সে নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার নয়, তোমরা ভালো করে প্যাসেজটা পড়ে নেবে। আর উত্তর লেখার আগে আমি তোমাদের বলবো সেম প্যাসেজটা যেহেতু ঘর থেকে তোমরা পড়ে যাচ্ছ, আর রুমে গিয়েও আগে 2বার পড়ে নেবে সেম প্যাসেজটা ভালো করে। 2বার পড়ে নেওয়ার পরে মোটামুটি একটা আইডিয়া, তারপর উত্তর লেখা শুরু করো, তাহলে কোন লাইনে কোন প্যারাতে উত্তরটা আছে তোমরা বুঝতে পারবে। আর একটা সিন থেকে আসে, সেটা হচ্ছে তোমাদের জন্য WH কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন। এখানে তোমাদের জানতে চাওয়া হয় বিভিন্ন ওয়ার্ড দিয়ে প্রশ্ন থাকবে, হাউ দিয়ে প্রশ্ন থাকবে, ওয়াই দিয়ে প্রশ্ন থাকবে। তো এই WH ওয়ার্ডগুলো প্রথমে খেয়াল করবে, যেমন হোয়াট দিয়ে কি জানতে চায়, নতুন তথ্য জানতে চায়, সেই সম্পর্কে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে লিখতে হবে। ওয়াই দিয়ে প্রশ্ন করলে কারণ জানতে চায়। হাউ দিয়ে যখন প্রশ্ন করে, হাউ মানে কিভাবে বা কেমন, সেটা জানতে চায়। তোমাদের এই প্রশ্নের ঠিক সেন্সটা বুঝতে হবে যে কি অ্যাকচুয়াল জানতে চেয়েছে।
প্রশ্নের সেন্স অনুযায়ী তুমি যদি হুবহু একদম টু দ্য পয়েন্ট উত্তর লেখো তাহলে ফুল মার্কস পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে সিনটা তোমরা যদি ঘর থেকে তোমাদের টিউটর যারা রয়েছে তাদের কাছ থেকে ভালোভাবে তৈরি করে নাও তাহলে 20 নম্বর পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আনসিনটা থাকে 20 নম্বর। এই আনসিনে বিভিন্ন কারেন্ট টপিক থাকে, বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের উপর থাকে, বিভিন্ন রিপোর্টের উপর থাকে। তো এই আনসিনটা উত্তর করার আগে অনেক স্টুডেন্ট যে ভুলটা করে, তো আনসিন যেটা বলছিলাম তোমাদের, আনসিনটা করার আগে অনেক স্টুডেন্ট যেটা কি করে, ওরা আগে প্রশ্ন পড়ে উত্তর খুঁজতে যায়, গিয়ে অনেক সময় নষ্ট হয়। তো আমি তোমাদের বলবো আনসিনের প্রশ্ন দেখার আগে তোমরা ওখানে বসে ঠান্ডা মাথায় তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে তোমরা মিনিমাম আনসিনটা 3 বার পড়বে। 3 বার পড়লে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আনসিন প্যাসেজে অ্যাকচুয়াল কি বলতে চেয়েছে এবং কোথায় কি রয়েছে। তারপরে যখন তোমরা প্রশ্ন পড়বে দেখবে তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্ন উত্তরটা ওখানটায় দেখছিলাম মনে হচ্ছে। তো এটা যদি তোমরা 3 বার মন দিয়ে ভালোভাবে পড়ে নাও থরলি, তাহলে তোমরা পারবে। আর যদি এমন করো যে প্যাসেজ পড়ার আগে অনেকে কি করে, আগে দেখেছি প্রশ্ন দেখে তারপর প্যাসেজে উত্তর খুঁজতে যায়, এটা খুব মারাত্মক ভুল পদ্ধতি। ভালো পদ্ধতি হচ্ছে আগে প্যাসেজটা খুব ভালোভাবে 2 বার 3 বার ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে যে ওয়ার্ডগুলো একটু তোমাদের আননোন পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখো, বা যে ফ্রেজটা মনে হচ্ছে একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখো, রেখে তারপরে তোমরা 2-3 বার পড়ার পরে ভালো হবে, তারপর তোমরা এসো প্রশ্নতে। আনসিনের প্রশ্ন সেম প্যাটার্নে থাকে, এমসিকিউ তোমাদের আগে যেমন বললাম সিনের ক্ষেত্রে থাকে, কমপ্লিট দ্য ফলোইং কোশ্চেন, ট্রু ফলস এবং 2 নম্বরের কোশ্চেন, ঠিক সেম প্যাটার্নে তোমরা উত্তরগুলো লিখবে। আর আনসিনে যে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো যেগুলো থাকে সহজেই থাকে, শুধু একটু দেখতে চাওয়া হয় যে তারা বুঝে উত্তরটা লিখছে কিনা, সেই জন্য একটু খেয়াল করবে যখন উত্তর লিখবে। অনেক সময় দেখবে কিছু প্রশ্নের উত্তর হুবহু মিলে যাচ্ছে, দিয়ে দেবে, অসুবিধা নেই। কিন্তু আরো বেটার হবে যদি নিজে থেকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো। তো যারা গুছিয়ে লিখতে পারো না তারা ওখান থেকে হুবহু কোট করবে, কিন্তু কোট করার সময় একটা জিনিস খেয়াল করবে, আবার বলছি তোমরা, অনেকে ফার্স্ট পার্সনে থাকে, ফার্স্ট পার্সন হুবহু কোট করে দিলে এটাও ভুল হয়ে যাবে। তো এই পার্সন মানে প্রোনাউন চেঞ্জের বিষয়টা, আর প্রশ্নগুলো ডাব্লিউএইচ কোশ্চেন গুলো যে টেন্সে থাকবে, সে সিন হোক বা আনসিন হোক, ওই টেন্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, টেন্স পরিবর্তন করবে না। পাস্টে প্রশ্ন করা হয়েছে তোমরা উত্তর দিলে প্রেজেন্টে, সেখানে নাম্বার কমে যাবে, নাম্বার কেটে নেবে বা পুরো কেটে দিতে পারে টিচার টেস্টে, কারণ স্কুল এগুলো দেখতে চায়, এটা স্কুলের হাতে, বোর্ডের হাতে নয়। তো তোমরা যে টেন্সে প্রশ্ন করাবে সেই টেন্সে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আর আনসিনে 2-3 বার পড়তে বলেছি এই কারণে, কারণ আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আনসিন থেকে তোমাদের থাকে 4টে ওয়ার্ড থাকে। এই 4টে ওয়ার্ডের প্রত্যেকটাতে 2 নম্বর করে থাকে, 4 2 8। এই 8 নম্বর প্রায় রাইটিং স্কেলের মতো। তো এই ওয়ার্ডগুলো যেটা থাকে আগে ভালো করে ওই যে ডেসক্রিপশনটা থাকবে, যে বর্ণনাটা থাকবে, তোমরা ভালো করে পড়বে যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, নাউন চাইছে না ভার্ব চাইছে, সেগুলো বুঝে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর কি মাথায় রাখবে, আনসিনে যে ওয়ার্ডটার ডেসক্রিপশন দেওয়া থাকে ওয়ার্ডে, ওই ওয়ার্ডটা কিন্তু হুবহু সেখানে লিখতে হবে, কোনো চেঞ্জ করলে হবে না। ধরো নাউন ফর্মে দেওয়া আছে, তুমি এটা চেঞ্জ করে ভার্ব ফর্মে দিলে হবে না। যে ওয়ার্ডটা আছে আনসিন প্যাসেজে ওই ওয়ার্ডটাই ওখানে দিতে হবে, ওর সাথে ম্যাচ করে। যদি ম্যাচ খায় তাহলে দেবে, যদি ম্যাচ না খায় দেওয়ার দরকার নেই, তবে চেষ্টা করবে, হয়ে যাবে। তারপরে আসছে গ্রামারের বিষয়টা। এর আগের ভিডিওতে তোমাকে আমি গ্রামার বলেছিলাম যে কি কি থাকে। তো গ্রামারে 3টে আইটেম অবশ্যই থাকবে। একটা হচ্ছে 3 নম্বরের আর্টিকেল প্রিপজিশন, তারপরে 2 নম্বর হচ্ছে ভার্বের ফর্ম 3 নম্বরের, আরেকটা হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তো এই 3টে আইটেম করে গেলে তোমরা অবশ্যই পাবে। এছাড়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে ডিগ্রি চেঞ্জ, তারপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নানান থাকবে ওগুলো। তো মোটামুটি এই 3টে আইটেম তোমরা ভালো করে ফোকাস করো, কারণ এই 3টে আইটেম মাধ্যমিক ফাইনালেও থাকবে। তো এই 3টে আইটেম যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের নাম্বার ক্যারি করতে সুবিধা হবে। তারপরে রয়েছে তোমাদের জন্য রাইটিং স্কিল। রাইটিং স্কিলে তোমাদের লেটার রাইটিং রয়েছে,
নোটিশ রাইটিং রয়েছে, তারপর তোমাদের প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, প্রসেসিং রাইটিং রয়েছে, বায়োগ্রাফি রয়েছে, ডায়ালগ রাইটিং রয়েছে, সামারি রাইটিং রয়েছে। তো মাধ্যমিক পরীক্ষায় এ পর্যন্ত কোনো বছর ডায়ালগ রাইটিং কিংবা সামারি রাইটিং পড়েনি। আর প্রায় 7-8 বছর ধরে মনে হচ্ছে প্রসেসিংটাও আসছে না। আর গত বছর রিপোর্ট রাইটিংটা রিপিট হয়েছিল, তোমরা জানো। তো যেহেতু বর্তমান পরিপ্রেক্ষিতে রিপোর্ট রাইটিং এর একটা গুরুত্ব রয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে, সেজন্য রিপোর্টের গুরুত্ব রয়েছে। আর গত বছর যেটা পড়েছিল বলে এবছর পড়বে না এরকম কিন্তু পর্ষদ নির্দেশিকা জারি করেনি, সেখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে। সেজন্য আমি বলবো তোমরা সাজেস্টিভ মানে সাজেশনের উপর পুরো ডিপেন্ড করো, আগে সিলেবাসটা কমপ্লিট করো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। তো রাইটিং স্কিলে তোমরা যেন প্রতি বছর লেটার থাকে, তো লেটারটাকে কমপ্লিট করো, তারপর প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করো। আর রাইটিং স্কিল লেখার সময় তোমাদের যাদের পুরো টেন্স কমপ্লিট হয়ে গেছে, ওই টেন্সের প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ কেমন হয়, ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশন কেমন হয়, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কেমন হয়, তার উদাহরণগুলো আমি আগের ভিডিওতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে তার উদাহরণগুলো দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। তো এইগুলো যদি তোমাদের মাথাতে ভালোভাবে থাকে, সাজানো থাকে, যদি ভালো প্র্যাকটিস থাকে, তোমরা রাইটিং স্কিল লিখতে পারবে। আর রাইটিং স্কিল লেখার সময় ভয় পাওয়ার কিছুই নেই, একদম নিজের মতো করে লিখে এসো, গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, তাহলে নাম্বার তোমরা পাবে। লেটার রাইটিং এর ক্ষেত্রে, প্রাইভেট লেটারের ক্ষেত্রে, সেখানে একদম লেটার যখন লিখবে এরকম মনে করবে যে আমার সামনে আমার বন্ধু বসে আছে, বা আমার সামনে আমার মা বসে আছে, বা আমার সামনে আমার পিতা বসে আছে, তার সাথে আমি কথা বলছি, লিখে এসো, নাম্বার পেয়ে যাবে। আর লেখার সময় ফরম্যাটটা ঠিক রাখবে, লেটারের যে ফরম্যাট সেই ফরম্যাট ঠিক রাখবে। আর প্রাইভেট লেটারে বাঁধা জোড়া নিয়ম নেই বডিতে, তোমরা যেরকম পার্সোনাল কথা বলো ফোনেতে বা হোয়াটসঅ্যাপে, ওই ওই যে শব্দগুলো ওইগুলোর মানে যে আমরা যে ওয়ার্ডগুলো হোয়াটসঅ্যাপে লিখি, মানে সংক্ষিপ্ত শব্দগুলো অ্যাব্রিভিয়েশনগুলো, ওইগুলো ইউজ করতে যেও না, কারণ এখানে গ্রামার মেনটেন করতে হবে। কিন্তু কথা পুরো একদম যেমন তোমার ফ্রেন্ডের সঙ্গে বলো সেইভাবেই রাইটিং লিখবে প্রাইভেট লেটারের ক্ষেত্রে। আর অফিসিয়াল লেটারের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল কিছু মেনটেন করতে হবে, এখানে খুব বেশি হেজানো যাবে না, খুব বেশি করা যাবে না, মূল বক্তব্যটা সহজ ভাষায় বলতে হবে। আর এখানেও প্যাটার্নটা তোমাদের ঠিক রাখতে হবে। আর প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে প্যারাগ্রাফটা কি, কোনো একটা টপিকের উপরে ভালোভাবে লিখতে হবে। প্রথমে টপিকগুলো দেখে নেবে যে কি, ওখানে তো হিন্টস দেওয়া থাকবে রাইটিং এ, প্যারাগ্রাফে হিন্টস দেওয়া থাকবে। প্রথমে তোমরা ভাবে পুরো হিন্টসগুলো পড়ে নেওয়ার পরে বা আগে থেকে যদি তোমরা প্যারাগ্রাফ প্র্যাকটিস করে যাও, অনেকটা কমন পেয়ে যাবে। তো প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথমে খেয়াল রাখতে হবে আমি একটা বিষয়ের উপর লিখছি। ওই একটা বিষয়ের উপর লিখতে গেলে প্রথমে আমাকে একটা অথবা দুটো বাক্যে ইন্ট্রোডাকশনটা দিতে হবে, তারপর ওই প্যারাগ্রাফের মূল বক্তব্যটা কি দিতে হবে, তারপরে শেষের দিকে একটা কনক্লুশন বাক্য থাকলে খুব ভালো হয়, তাহলে ফুল মার্কস ক্যারি করতে পারবে। আর প্যারাগ্রাফ রাইটিং এ তোমরা এমন সিকোয়েন্স মেনটেন করবে, এমনটা যেন না হয় যে লাস্টের জিনিস প্রথমে লিখে দিলে, প্রথমে জিনিস লাস্টে লিখে দিলে, এটা যেন না হয়, ধাপ বাই ধাপ এগুলোর চেষ্টা করবে। তো এগুলো প্র্যাকটিস করো। আর নোটিশ রাইটিং এর ফরম্যাটে ফেলে দিলেই তো নোটিফিকেশন হয়ে যাচ্ছে। তারপরে প্রসেসিং, সহজ রাইটিং, সেখানে প্রসেসিংটাও সেম প্যাটার্নে ফেলে দাও। এবং সেন্টেন্সগুলো প্রসেসিং রাইটিং তো একদম সহজ, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়, প্যাসিভ ভয়েসে লিখলেই তোমাদের প্রসেসিং লেখাটা একদম তোমরা নাম্বার পেয়ে যাবে। সেখানে অ্যাট ফার্স্ট যে লিঙ্কারগুলো ব্যবহার হয়, দেন, নেক্সট, এইভাবে লিখলে তোমরা পাবে। তো রাইটিং এর ক্ষেত্রে তোমরা আগে নিজে বাক্য লিখতে পারছো কিনা, পুরো টেন্স কমপ্লিট আছে কিনা, অ্যাক্টিভ প্যাসিভ, তারপরে এই যে নারেশন চেঞ্জ, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, এইগুলো তোমরা আগে ভালোভাবে শিখে নাও। শিখে নিয়ে রাইটিং স্কিল প্রতিদিন তোমরা যদি টেস্টের জন্য প্রস্তুতি নাও, হালকাভাবে যেমন ভাবে তোমাদের হয়ে রয়েছে, যেগুলো হয়ে আছে সেগুলোই ভালোভাবে করো, তাহলে টেস্ট পরীক্ষা ভালো হবে। আর ফাইনালের জন্য আমি বলবো তোমরা টেস্টের পর থেকে প্রতিদিন একটা করে রাইটিং, একটা করে আইটেম তোমরা প্রতিদিন যদি লেখো, তাহলে লেখার ক্ষমতাটা বাড়বে। তো মাধ্যমিক টেস্ট তোমরা দিতে চলেছো, ভয় পাওয়ার দরকার নেই। ইংলিশটা ঠিক এইভাবে প্রস্তুতি নিয়ে যাও, আশা করছি তোমরা পাস মার্ক 25 এর থেকে অনেক বেশি নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। আর যাদের পুরো সিলেবাস কমপ্লিট তাদের তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ তারা অলরেডি কমপ্লিট করে রেখেছে। তারা শুধু ফোকাস দাও, শুধু কি করে একটা রোড ম্যাপ তৈরি করে নাও, যে জিনিসগুলো একবার ভালো করে দেখে নাও, যেগুলো করা হয়ে গেছে অলরেডি, যারা পুরোপুরি সিলেবাস কমপ্লিট করেছো, ভালোভাবে বারবার দেখে নাও। দেখে নিয়ে তোমরা পরীক্ষা হলে যখন যাবে শান্ত মেজাজে বসবে, একদম কনসেন্ট্রেশন নিয়ে, কারোর সাথে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার দরকার নেই। চুপচাপ পরীক্ষার রুমে বসে প্রথমে নিজের মনে একদম ফিলিংস নিয়ে এসো, আমি পরীক্ষা দিতে বসছি। সেইভাবে আগে মনটাকে প্রস্তুত করো,
মনটাকে প্রস্তুত করলে পরীক্ষা ভালো হবে। আর পরীক্ষার হলে বসার আগে আমি তোমাদের একটা উপদেশ দেবো, তোমরা মুখ হাত পা ধুয়ে নিতে পারো। আমরা যারা মুসলিম আমরা জানি অজু, আমাদের যে অজুটা রয়েছে, এই অজুর যে নিয়মটা তোমরা খুব মানে সাইন্টিফিক একটা নিয়ম। কেউ যদি অজু করে বসে, অজু করার পরে আমাদের মনটা একদম পুরো মানে কনসেন্ট্রেট হয়ে যায়, মানে একদম শান্ত হয়ে যায়। ওই অবস্থায় পরীক্ষা দেওয়া খুব ভালো হয়। তো আমি প্রত্যেকের বলবো তোমরা অজু করে বসবে। আর যারা ইসলাম ধর্মের নয়, তোমরা যে স্টুডেন্টগুলো রয়েছো অন্য ভাইয়েরা, তোমরা চেষ্টা করো মুখ হাত পা ধুয়ে ভালো করে সুন্দরভাবে পরীক্ষার হলে বসো, কার সাথে কথা বলো না, ফোকাস দাও সাবজেক্টের উপরে, যা যা পড়েছো একটু বসে ভেবে নাও। আর একদম মনে মনে পুরো প্রথম লক্ষ্য স্থির করে নাও যে এই পরীক্ষা ভালো দেবো, তাহলেই তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি মনে করো বসে যে আমি পারবো না, পাচ্ছি না, বা আমাদের হবে না, ভয় পাও, বা অনেকজন পরীক্ষা হলে কি করে বই উল্টে উল্টে দেখে এটা কি ছিল, পরীক্ষা হলে গিয়ে পড়া দরকার নেই। পরীক্ষার মোটামুটি 1 ঘন্টা আগে থেকে তুমি রিল্যাক্স হয়ে যাও, যাই পারো, এই মানসিকতা নিয়ে এসো। নাহলে অনেকে আমি দেখেছি কি করে পরীক্ষার সময় পরীক্ষার হলেও গিয়ে পৃষ্ঠার উল্টায়। এগুলো মানে কি বলবো, মানে খুব টেনসড হয়ে যায়, পরীক্ষা খারাপ হয়। তো তোমরা 1 ঘন্টা আগে রিল্যাক্স হয়ে যাও এবং মনকে বলো আমি পারবো। আর একটা বিষয়, বইয়ের ভাষা হুবহু লিখতে হবে এরকম ব্যাপার নেই। তোমার মোটামুটি আইডিয়াটা নিজের ভাষায়ও যদি লিখে আসতে পারো, তাও নাম্বার তোমরা পেয়ে যাবে। তো তোমরা আমাদের সাথে থাকো এবং আরো তোমাদের জন্য উপকারী ভিডিওগুলো আসবে, আমাদের সাথে থাকার চেষ্টা করো।